তোমাদের জানাই অকুণ্ঠ লাল সালাম। এরপর ডিসি ইউনিটগুলির সম্পাদকরা উপস্থিত আছেন, তারা একে একে মাল্যদান করবেন। কমরেড তপন রায় চৌধুরী। কমরেড চন্দ্রনাথ মল্লিক, কমরেড মাধব পান্ডে, কমরেড জগন্নাথ সেন, কমরেড খোলামি মাহাতো, কমরেড সুভাষ চন্দ্রা, কমরেড নিজাম ঘোষ, কমরেড দুলাল, কমরেড বিপুল ব্যানার্জি, কমরেড মন্টু বাউরি, কমরেড দিলীপ রজক, কমরেড সুরজিৎ অধিকারী, কমরেড বাবিন বিশ্বাস, কমরেড স্বপন কর্মকার, স্বপন ঘোষ, কমরেড সোমনাথ, কমরেড গায়ক, কমরেড জগন্নাথ সেন, বিভিন্ন জায়গায় স্বাধীনতার জন্য আমাদের কমিউনিস্ট পার্টির বহু নেতৃত্ব যারা অংশগ্রহণ করেছেন, তাদের ভূমিকা পালন করেছেন। আমরা এই ৭৫তম দিবসে সেই সম্পর্কে আলোচনা করবেন পার্টির অন্যতম নেতা কমরেড নিখিল মুখার্জি। কমরেড নিখিল মুখার্জি। আচ্ছা কমরেড, আজকে স্বাধীনতার ৭৫তম আমরা পালন করছি। আজকে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা অর্জন করার জন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, বহু মানুষের রক্ত, বুকের রক্ত ঢেলে দিতে হয়েছে। অনেকে শহীদ হয়েছেন, জেল খেটেছেন এবং একটা তীব্র সংগ্রামের অধ্যায় শেষ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আন্তর্জাতিক পরিস্থিতিতেও যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর ধরে রাখতে পারছে না, তখন একটা স্বাধীনতার অনুকূল পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হয়। স্বাধীনতা সংগ্রামও তখন উত্তাল হয়েছে। আর পাশাপাশি বিভেদকামী শক্তি ১৯৪৬ সালের কথা মনে করতে বলব, যে দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষে তখন বিভিন্ন জায়গায় দাঙ্গাও হচ্ছে। একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি তখন ভারতবর্ষে বিরাজ করছে। এরকম একটা অবস্থায় তখন আমাদের দেশকে স্বাধীনতা দেওয়া হবে, এটা ৩রা জুন অ্যাটলি ব্রিটিশের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন। তার আগে ২রা জুন, ৩রা জুন এটা ঘোষণা হয়েছে, তার আগে ২রা জুন মাউন্ট ব্যাটেন মিশনের সঙ্গে আমাদের দেশের ৭ জন নেতা কথা বলেন। তার মধ্যে দেশের ব্যাপক প্রতিনিধিত্ব ছিল এমনটা নয়। কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন জওহরলাল নেহেরু, আচার্য কৃপালিনী এবং বল্লভভাই প্যাটেল। আর ওদিকে ছিল মোহাম্মদ আলী জিন্না, মুসলিম লীগের, ছিল লিয়াকত আলী খান, আর একজন কি আব্দুল রব নিশাত নাকি এরকম নাম, আর শিখদের পক্ষ থেকে ছিল বলবন্ত সিং। এই ৭ জন তারা আলোচনা করে এত বিরাট একটা বৈচিত্র্যমণ্ডিত দেশ, এটা এতদিনকার সভ্যতা ও সংস্কৃতির সব কিছু ৭ জন ক্ষমতাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতা তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবং আপনারা জানেন যে গান্ধীজি এই দেশভাগের পক্ষে ছিলেন না। যখন দেশ স্বাধীন হচ্ছে তখন গান্ধীজি কলকাতায়, তিনি তখন ওই স্বাধীনতার উৎসবে অংশগ্রহণ না করে কলকাতায় তখন, এবং এটা স্বাধীনতা অর্জন পেয়েছে। এটা ঘটনা যে আমরা যে পূর্ণ স্বাধীনতার কথা চেয়েছিলাম, আমরা সেই স্বাধীনতা পাইনি, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আমরা একটা উন্নত মানের সংবিধান পেয়েছি। সেই সংবিধানেও অনেক সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও যা আমরা পেয়েছি, যার মূল মর্মবস্তু হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, যার মূল মর্মবস্তু হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যার মূল মর্মবস্তু হচ্ছে যে মানুষের গণতন্ত্রকে, মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করা, এই বিষয়গুলোই
আজকে আক্রান্ত। এবং সেই জন্য আমি বলবো, যেমন স্বাধীনতা সংগ্রামের শহীদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তেমনি স্বাধীনতা অর্জন করাটাই শেষ কথা নয়, তাকে রক্ষা করাটাও একটা বিরাট সুকঠিন কাজ। সেই কাজ ভারতবর্ষের অনেক গণতন্ত্রপ্রিয় শক্তি এবং মানুষ তারা লড়াই করেছেন, এবং তারই জন্যে আজও ভারতবর্ষে গণতন্ত্রের পতাকা উড্ডীন আছে। যদিও আজকে ভারতবর্ষে অনেক বেশি গণতন্ত্র আক্রান্ত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত, কিন্তু তাহলেও সেদিন যেমন সাদা চামড়াওয়ালা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশের মানুষ যেভাবে স্বাধীনতার জন্য আবেগ নিয়ে উদ্বেগে আন্দোলনে সামিল হয়েছিলেন, ঠিক তেমনি আজকেও এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য একটা বিরাট সংগ্রামের স্রোতধারা চলেছে। স্বাধীনতা সংগ্রামে আমরা জানি যে একটা যেদিন স্বাধীনতা পেলাম আমরা, সেই স্বাধীনতাটা যেদিন হলো তার আগের দিনই পাকিস্তান বলে ইসলামিক রাষ্ট্র তৈরি হলো। ভারতবর্ষ কিন্তু ইসলামিক রাষ্ট্র হয়নি। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো। এটা তার আগেই কংগ্রেসের করাচি অধিবেশনেই এই সম্পর্কিত আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয় যে ভারতবর্ষ স্বাধীন হলে তার রূপরেখা কী হবে। এইটাতে যারা বিরোধিতা করেছিল কংগ্রেসের মিটিংয়ে, খুবই বলা বাহুল্য যে সেই দুজনেই ছিল সংখ্যালঘু সম্প্রদায়। তার মধ্যে একজন হচ্ছেন সীমান্ত গান্ধী, যাকে বলা হতো আব্দুল গাফফার, যে আপনারা আমাদেরকে নেকড়ের মুখে ঠেলে দিলেন, এই কথা তিনি বলেছিলেন। এবং এই স্বাধীনতা অর্জন আমরা যে করলাম, তাতে যেমন একটা দিক আছে যে এর পিছনে অনেক মানুষ সেদিন এই যে বিচ্ছিন্ন হলো, দেশটা দুটুকরো হয়ে গেল, এবং আমাদের পশ্চিমবাংলারও একটা অংশ, আমরাও এই বাংলা তার থেকে বাদ যায়নি, বাংলা এবং পাঞ্জাব তার একটা অংশ পাকিস্তানে চলে গেল। এই বাংলার যে পাকিস্তানে গেল তখন সেক্ষেত্রে প্রথম এই দাবি তুলেছিল যে হিন্দু রাজ্য গঠন করা হোক, সেটা হিন্দু মহাসভা, যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জিকে আফেল্ড করে তার নামে আমাদের কলকাতা বন্দরকে করেছে, যে বিরাট বোধহয় পশ্চিমবাংলার জন্য করেছে তা নয়। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয় আপনারা সবাই জানেন, সেই বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঐক্যের সুরের কথা বলে তিনি ঐক্যবদ্ধ বাংলার কথা বলেছিলেন। আর পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বাংলাকেই ভাঙবার জন্যে একটা প্রস্তাব দিয়ে হিন্দু মহাসভায় প্রথম সেই প্রস্তাব নেয় তারকেশ্বরের একটা মিটিংয়ে, এবং 1946 সালে, এবং তারপর সেই দাবিটায় তারা উত্তাল হয় এবং পশ্চিমবাংলার একটা অংশ বাদ চলে যায়। আজকে যদি গোটা দেশকে ঐক্যবদ্ধ করে রাখতে পারা যেত, তাহলে ভারতবর্ষ অনেক বেশি শক্তিশালী হতো। এটা আমাদের একটা ক্ষত, যে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করলো। কিন্তু আমাদের গর্ব যে এত সত্ত্বেও ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল, তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে টুকরো করলো, কিন্তু ভারতবর্ষ তৈরি হলো ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের উপর ভিত্তি করে। এটা আমাদের একটা গর্বের ব্যাপার। আমাদের সংবিধান রচিত হলো, সেই সংবিধান রচিত হবার পর যখন সম্ভবত 26শে জুন 1947, 26শে জুন এই সংবিধান রচনা, 1950 সালে এটা হলো, তার মাস কয়েক আগে এটা গ্রহণ করা হয়েছিল আমাদের এতে। কিন্তু সেই সংবিধানে যে কথাগুলি এখানে প্রিয়াম্বলে বলা আছে, এই রেস্টুনে লেখা আছে, আপনারা দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়গুলোই আমাদের যে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদ করার স্বাধীনতা, এগুলো আজকে ক্ষুণ্ণ হচ্ছে। আজকে একটা আধিপত্যবাদী রাষ্ট্র যেটা ক্রমশ এক এক করে এমন পদক্ষেপ গ্রহণ করছে, এটা ক্রমশ চলে যাচ্ছে স্বৈরাচারী রাষ্ট্রের দিকে। ফ্যাসিজমের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষে। এটা একটা বিপদের সংকেত। আজকে নরেন্দ্র মোদী লালকেল্লাতে ভাষণ দিয়েছেন, তিনি বলছেন যে এটা অমৃত, স্বাধীনতার অমৃত মহোৎসব। অমৃতটা কে পান করলো এই স্বাধীনতার পর? আজকে ভারতবর্ষে সবচাইতে বড় যে 10 জন পুঁজিপতি, তাদের হাতে যে সম্পদ, তা আমাদের দেশের অর্ধেক মানুষের চাই, তাদের যা সম্পদ তার চাইতে অনেক বেশি, প্রায় 70% মানুষের সম্পদ তাদের হাতে রয়েছে। আর আমাদের দেশের 50% মানুষের হাতে মাত্র 13% সম্পদ। এরকম একটা বৈষম্য, একটা তীব্র বৈষম্য তৈরি হয়েছে ভারতবর্ষে। তাহলে অমৃতটা কে পেল? ভারতবর্ষে বিলিয়নারের সংখ্যা বাড়ছে, মাল্টি বিলিয়নারের সংখ্যা বাড়ছে,
কিন্তু ভারতবর্ষে গরিবই বাড়ছে। ভারতবর্ষে সবচাইতে বেশি ক্ষুধার্ত মানুষ থাকে। শিশু না খেতে পেয়ে অপুষ্টিতে মারা যায়, এরকম সংখ্যাটা ভারতবর্ষে এই পৃথিবীর মধ্যে বেশি। এই মুহূর্তে জিনিসপত্রের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। যেভাবে জিএসটি চাপিয়ে, যেভাবে নানাভাবে জিনিসপত্রের দরদাম, তার প্রতি কোনো নিয়ন্ত্রণ না রেখে রাষ্ট্র কর্পোরেট পুঁজির সেবা করবার জন্য যেভাবে জিনিসের দাম বাড়িয়ে চলেছে, জনজীবনে তার একটা দারুণ প্রতিক্রিয়া পড়ছে। জনজীবন দুঃসহ হয়ে পড়ছে, তাদের জীবন চালানোই খুব দুষ্কর হয়ে পড়ছে। এরকম একটা সময় যখন বেকারি হার সবচাইতে বেশি, এরকম একটা সময় যখন মানুষ উৎপাদ করতে পারছে, কেউ শুনতে রাজি না, কি রাজ্য বা কি কেন্দ্র, এরকম একটা পরিবেশ স্বাধীনতার সময়তে এগুলো আমাদের ভুললে চলবে না। যে আমরা যা স্বাধীনতা পেয়েছি তাকে রক্ষা করাটার লড়াইটাও আমাদেরই লড়তে হবে। বুর্জোয়ারা এক সময় যারা এই বুর্জোয়া গণতন্ত্রের জন্য লড়াই করতো, তারা আজকে যেহেতু ধনতন্ত্র আজ বিকাশের যুগে নয়, তারা আজকে আর সেই পতাকা উঠতে পারে না। আজকে বুর্জোয়া গণতন্ত্রকেও রক্ষা করতে গেলে শ্রমিক শ্রেণীকেই সেই পতাকা তুলে ধরে লড়াইয়ে নামতে হবে। কাজে আজকে যে আমাদের দেশের যে গণতন্ত্র, তাকে রক্ষা করতে গেলেও কমিউনিস্ট, বামপন্থী আরো ব্যাপক অংশের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা, যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, তাকে রক্ষা করতে হবে। আর যা আমরা এখনো পাইনি, বা যে কষ্টগুলো মানুষ আজকে পাচ্ছেন, যে বঞ্চনাগুলোতে মানুষ তারা আজকে জর্জরিত, এগুলো থেকে কি করে মুক্তি পাওয়া যায়, তার জন্য মানুষকে সচেতন করা। আমরা দেখলাম 50 কোটি টাকা পাওয়া গেল এই পার্শ্ব চ্যাটার্জি এবং তার ফিয়ান্সের বাড়ি। এগুলো মনে হচ্ছে যে বোধহয় গেল। এর আগে যখন